এমন এক দেশ যেখানে মেয়েদের কমপক্ষে 3 বার বিয়ে হয়, যে দেশে মেয়েদের পিরিয়ড হলেই বের করে দেওয়া হয় ঘর থেকে। বলতে পারেন এমন এক দেশ যে দেশ এখনো অনেক পিছিয়ে আছে অন্যান্য দেশের তুলনায়। পরিবার ও রাষ্ট্রের জন্য কাজ করেও নিজের অধিকারের বেলায় এশিয়ার অন্যান্য দেশের মতো এখানেও নারীরা কোনো কোনো দিক থেকে ভালো নেই। আবার এদেশের কিছু কিছু উপজাতিতে নারীরাই হচ্ছে সর্বে সর্বা। বলছি নেপালের কথা। বাংলাদেশের খুব দূরের দেশ নয় নেপাল। বৃহত্তর দিনাজপুর থেকে তো শীতের দিনে হিমালয়ের চূড়াও দেখা যায়। রাস্তার দূরত্ব 50 মাইলের রকম। বাংলাদেশ নেপাল সীমান্তের মাঝের ভারতীয় এলাকাটি স্বল্প দূরত্ব ও ভৌগোলিক ধরনের কারণে চিকেন স্নেক নামে পরিচিত। নেপালের শেষ নভেম্বরে আবহাওয়া ছিল চমৎকার, না বেশি শীত না উষ্ণ। পথে, রেস্তোরাঁয়, হোটেলে, পর্যটন কেন্দ্রে দেখা যায় বিদেশি পর্যটক, বেশিরভাগ ইউরোপীয় এবং চীন। নেপালের শতকরা 81% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। তাই প্রথমেই এই দেশের মেয়েদের বিয়ে সম্পর্কে বলি। যদিও এই দেশের মেয়েরা একটির বেশি বিয়ে করে না, তবুও তাদের 3 বার বিয়ে দেওয়া হয়। কি বুঝলেন না তো? আসলে নেপালি মেয়েদের তাদের জীবদ্দশায় কমপক্ষে 3 বার বিবাহ করতে হয়। এর চেয়েও অবিশ্বাস্য বিষয়টি হলো, প্রথম বিবাহ হলো বেল বিবাহ এবং দ্বিতীয়টি গুফার রাখনে মানে সূর্যের সাথে, এবং শেষ বিয়েটা হয় একজন মানবের সাথে, যেটা তাদের আসল বিবাহ। পূজা অনুষ্ঠান করে পুরোহিতের মাধ্যমে এই বিবাহ পরিচালিত হয়। বেল বিবাহ বেলপাতা দিয়ে সমগ্র ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের শিব পূজা ছাড়াও নেপালের নেওয়ারি হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেলের সাথে কুমারী মেয়েদের বিবাহ দেওয়া হয়। বেল বিবাহ নেপালের নেওয়ার হিন্দু কমিউনিটিতে একটি অনন্য ঐতিহ্যময় স্বতন্ত্র সংস্কৃতি। মেয়েদের যখন 7-8 বছর থাকে তখন এই বিয়ে দেওয়া হয়। যৌবন আরম্ভের পূর্বে নেওয়ারি কুমারী মেয়েদের সাথে বেলের বিবাহ অনুষ্ঠিত হয়। এই বিবাহের মাধ্যমে তাদের সক্রিয় এবং সুস্থ প্রজনন ক্ষমতা অধিগ্রহণ নিশ্চিত করা হয়। বেল বিবাহ উপলক্ষে আয়োজিত পূজার জন্য মেয়েদেরকে বিভিন্ন মেকআপ, লাল কাপড় এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যময় অলংকারাদির দ্বারা নববধূ রূপে সজ্জিত করা হয়। এই বিয়েতে বেল হয় বর এবং এই বেল প্রভু শিবের প্রতিনিধি হিসেবে গণ্য হয়। বেলটিকে হতে হয় পরিপুষ্ট, সুন্দর ও পাকা। বিয়ের পর বেলটিকে সযত্নে যথার্থ মর্যাদায় রাখতে হয়, যাতে এর কোনো ক্ষতি না হয়ে যায়। নেওয়ারি সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে বেলটির যদি কোনো ক্ষতি বা নষ্ট হয়, তাহলে মেয়েটির তৃতীয় বিয়ে কোনো কুদর্শন ও অবিশ্বস্ত স্বামীর সঙ্গে হবে এবং বাকি জীবনটা তার কুদর্শন স্বামীর সাথেই কাটাতে হবে। তাই নেওয়ারিরা বিবাহের পর বেলটিকে খুব সযত্নে সংরক্ষণ করে থাকে। এই বেল বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, প্রতীকীভাবে একবার প্রভু শিবপুত্রের সাথে মেয়ের বিয়ে হয়ে গেলে সে বিশুদ্ধ নারী থাকবে। এমনকি তার বাস্তব স্বামী ভবিষ্যতে যদি মারাও যায়, তাহলেও সে বিধবা বলে গণ্য হবে না, কারণ তার বিবাহ হয়েছে চিরঞ্জীব প্রভু শিব প্রতিনিধির সাথে। এই বেল বিবাহ উপলক্ষে ঘনিষ্ঠ আত্মীয় ও আমন্ত্রিতগণ নববধূকে অনেক উপহার সামগ্রীও দেন। গুফা রাখনে বেল বিবাহ অনুষ্ঠিত হওয়ার পর যখনই সেই মেয়ের প্রথম মাসিক হয়, অর্থাৎ পিরিয়ডস হয়, সেই মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হয় এই বিবাহ। এবার বর হলেন রোদ। মেয়েদের 11 দিনের জন্য অন্ধকার ঘরে থাকতে হয় এবং পরিবারের বয়স্ক মহিলারা তখন সেই মেয়েটিকে খাবার সরবরাহ করেন। 12 দিন মেয়েটিকে অবশ্যই সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে। প্রথমে স্নান করতে হবে, তারপরে তার শরীরে গ্রিস লাগাবে, এরপরই আসবে ছাদে। কিন্তু চোখের পাতা বুজে থাকতে হবে। যখন সূর্য ওঠে তখন মেয়েটির চোখের পাতাগুলো খোলার নিয়ম, এবং তখন থেকেই সূর্যের উপাসনা শুরু করে। এটি আসলে একটি বিশদকৃতি। অন্ধকার ঘরে শুদ্ধ হওয়ার পরে তার এভাবেই সূর্যের সাথে বিয়ে অনুষ্ঠিত হয়। এরপর সে একজন মহিলায় পরিণত হয়। আরেকটি হচ্ছে মেয়েদের কুমারী পূজা। নেপালি সংস্কৃতির উল্লেখযোগ্য বিষয় হলো কুমারী পূজা। কুমারী পূজা ভারত ও বাংলাদেশেও হিন্দুদের মাঝে প্রচলিত আছে, কিন্তু নেপালে এর জাঁকজমক, ভাব, আবেগ অনেক বেশি। পুরো আনুষ্ঠানিকতাও বেশ অভিজাত। সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রতি বছর যে কিশোরী মেয়েটিকে কুমারী পূজার জন্য সাজানো হয়, নেপালি মেয়েটার আর বিবাহ হয় না, তাকে সারা জীবন কুমারী হয়ে থাকতে হয়। নেপালিদের ধারণা তার উপর দেবী ভর করেছে, সুতরাং তার সাথে আর কোনো মানুষ সংসার করতে পারে না। তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। যদিও মেয়েটিকে সবাই ভক্তি শ্রদ্ধা করে এবং সরকার তাদের পুনর্বাসনও করে, তথাপি মেয়েটি তার জীবনের স্বাভাবিক ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে কয়েকটি সংস্থা পরিবর্তনের চেষ্টা করে এখনো খুব একটা সফল হয়নি।
এবার আসি মেয়েদের সর্বশেষ বিয়ের কথা। নেপালের মেয়েরা স্বামীকে ভগবান বলে মানেন। নেপালি সমাজে স্বামীকে ভগবান বলেই ধরা হয়। খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ধুয়ে সেই পা ধোয়ার জল খেতে হয় স্ত্রীদের। একে বলা হয় জলখানে প্রথা। কাট্টখানে প্রথা নামেও আরেকটি প্রথা আছে। ওইখানে অভিজাত বংশের কারো মৃত্যু হলে তার সৎকারের সময় কিছুটা মৃতদেহের মাংস ব্রাহ্মণদের খাওয়ানো হয়। নেপালি রাজবংশ রানা পরিবার তাই করত, সম্ভবত এখনো করে। এই তো গেল বিয়ের কথা। আপনি আরো জেনে অবাক হবেন, নেপালে কিন্তু চলছে দেউকি প্রথা, যে প্রথায় মেয়েদের উৎসর্গ করা হয় মন্দিরে দেবতাদের উদ্দেশ্যে। এখনো চলছে চৌপাড়ি প্রথা। মেয়েদের পিরিয়ডসের সময় বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অস্পৃষ্ট অবস্থায় দিনরাত কাটায় মেয়েরা ছোট্ট কুঁড়ে ঘরে। তাদের তখন নিজের বাড়ির আঙিনায় যাওয়ার অধিকারও থাকে না। তাদের অধিকার থাকে না মাছ, মাংস, ডিম, দুধ অথবা কোনো পুষ্টিকর খাবার খাওয়া। শুধু শুকনো ফল, শুকনো ভাত খেয়েই থাকতে হবে। শীতেও তাদের অধিকার নেই শীতের কম্বল ব্যবহার করার। বড়জোর ছোট কোনো চট ব্যবহার করতে পারে, ব্যাস। স্নান করার অধিকার নেই। চৌপাড়ির সময় অনেক মেয়েই কিন্তু মারা যায়। মানুষ গভীরভাবে বিশ্বাস করে যতদিন পিরিয়ডস থাকবে ততদিন মেয়েরা অপবিত্র। এমনটাও বিশ্বাস করে তারা, তখন যদি মেয়েরা দুধ খায়, যে গাভীর দুধ খাবে সেই গাভী আর দুধ দেবে না। যেই গাছ স্পর্শ করবে সেই গাছ আর ফল দেবে না। যদি কোনো বই পড়ে, দেবী সরস্বতী খুবই রাগ করবে। যদি কোনো পুরুষকে স্পর্শ করে, সেই পুরুষ অসুস্থ হয়ে পড়বে। কি আজব, তাই না? পিরিয়ডসের সময় মেয়েরা বাড়িতে থাকলে দেবতারা অসন্তুষ্ট হবে, পরিবারের লোকেরা সংক্রমিত হবে, অসুস্থ হয়ে পড়বে। বাড়ির পোষা পশু পাখিও অসুস্থ তো হবেই, মারাও যেতে পারে। সেই কারণে সবার চোখের আড়ালে তাদের চলে যেতে হয়। যদিও 2005 সালে সুপ্রিম কোর্ট এই প্রথাটি নিষিদ্ধ করে, কিন্তু প্রথার মতোই চলছে। দিব্যি মানুষ পালন করছে এই প্রথা। তাছাড়া নেপালের হিমালয়ে 125 জাতের মানুষ বাস করে। একটি জাত তো বিশ্বাসী করে তাদের মেয়েরা জন্মেছে পতিতা হওয়ার জন্য। মা বাবাই নিজের মেয়েকে বিক্রি করে দেয় পতিতালয়ে। তারা বিশ্বাস করে এটি তাদের সংস্কৃতি এবং এই সংস্কৃতি পালন করা তাদের কর্তব্য। 1500 শতাব্দীতে বিহার থেকে কিছু লোক নেপালে এসে বাসা বেঁধেছিল। ওদের কাজ ছিল নেপালি জমিদারদের নাচ দেখিয়ে আর গান শুনিয়ে মুগ্ধ করা। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর ওদের টাকা পয়সা কমে যায়, তখন ওরা পতিতার ব্যবসায় নামে। সেই থেকে এখনো তাই চলছে। বংশ পরম্পরায় ওরা এখন পতিতাই হচ্ছে। তাছাড়া নেপালি মেয়েরা কামালারি প্রথারও শিকার। ধনীদের কাছে গরিবেরা টাকা পয়সা ধার নিয়ে যদি শোধ করতে না পারে, তবে তাদের 6 থেকে 7 বছর বয়সী মেয়েকে ধনীর বাড়িতে কৃতদাসী হিসেবে থাকার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কৃতদাসী হয়ে গেলে তাদের আর স্কুলে যাওয়া, ভবিষ্যৎ গড়া, শিক্ষা অর্জন, স্বনির্ভরতা কিছুই হয়ে ওঠে না। নেপালের প্রায় 23 মিলিয়ন জনসংখ্যা। অধ্যুষিত দেশটির অর্ধেকই নারী। তবে জীবনের প্রয়োজনে, পারিবারিক জীবনে, আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাংলাদেশ ও ভারতের চেয়ে ভালো। এটা খুব সহজেই চোখে পড়ে। শহরের রাস্তায় সর্বত্র নারী পুরুষের সমান উপস্থিতি রয়েছে। এমনকি ফুটপাতে ফল বিক্রেতার হকারদের মধ্যেও নারীর সংখ্যা উল্লেখযোগ্য। মফস্বলের ছোট্ট হোটেল, লজ, দোকানে নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় বেশি বটে। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যে নেপালের প্রচুর পুরুষ এবং নারী কর্মীদের কর্মসংস্থান হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারের পুরুষ সদস্য বিদেশ আর দেশে নারী সদস্যরা খেতে খামারে কাজ করছে অথবা দোকানপাট খুলে বসেছে। একটি পরিবারের সামনে দিকে একটি দোকান বা রেস্ট হাউস আর পেছনে তাদের বসবাসের বাড়ি, এমন হরদম চোখে পড়ে, বিশেষ করে ট্যুরিজম এরিয়াতে। তাই বলা যেতে পারে নারীরা নিজের অধিকার সম্পর্কে এখন সচেতন হচ্ছে। নেপালের নারীদের উন্নয়নের জন্য সরকার 6 দফা প্যাকেজের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। নারী কল্যাণের জন্য আলাদা মন্ত্রণালয়ও করা হয়েছে। বিশেষ করে নবম পরিকল্পনার মাধ্যমে সরকার কিছু কাজ করছে। এর মধ্যে তারা শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। শিক্ষা ও চাকুরিতে নারীর অংশগ্রহণ বাড়লেও নেপালি কিছু কিছু জনগোষ্ঠীতে নারীদের সামাজিক অধিকার, নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তারা বেশ পিছিয়ে আছে। আবার সেই দেশেরই কিছু কিছু জাতিগোষ্ঠীতে নারীরাই হচ্ছে সর্বে সর্বা। আমাদের দেশে যেমন সাধারণত মেয়েরা ঘরের কাজ করে আর পুরুষেরা বাহিরের কাজ করে, ঠিক তার উল্টোটাই ঘটে নেপাল
নেপালের কিছু কিছু জনগোষ্ঠীর মধ্যে। সেখানে মেয়েরা বিয়ে করে স্বামীকে ঘরে তুলে নিয়ে আসে, স্বামীরা বাড়িতে থেকে সন্তান লালন পালন করে, আর মেয়েরা বাইরে গিয়ে কাজ করে আর পরিবারের জন্য অর্থ উপার্জন করে। রাজনৈতিক প্রতিবন্ধকতা হোক আর সহিংসতার ঘটনা থাকুক, যে কোনো কারণেই হোক, রাজনীতিতে নেপালি নারীদের উপস্থিতি তুলনামূলক কম অন্যান্য সেক্টরের হিসেবে। এখন বাংলাদেশে প্রচুর নেপালি শিক্ষার্থী রয়েছে। এত কিছুর পরও বলা হয় তবুও মানুষ আশায় বুক বাঁধে। তাই তো নেপালি নারীরাও সুদিনের আশায় অথবা সন্তানের নিজেদের সফলতা খুঁজে নিয়ে সান্ত্বনা খুঁজে বেড়াতে হয়। আবার সেই একই দেশের কোনো কোনো জাতিগোষ্ঠীতে পরিবারের বড় মেয়েই হয় সকল সম্পত্তির অধিকারিণী। কত বিচিত্রে ভরা এক দেশ, তাই না? এখন নেপালের শিক্ষার হারও 64.4%। বাড়ছে নারী শিক্ষার হারও। মেয়েরা আগের চেয়ে এখন নিজের অধিকার সম্পর্কে বেশ সচেতন। তাই তো মেয়েরা এখন রাজনীতিতেও অংশ নিচ্ছে। নেপালের প্রথম নারী রাজনীতিক হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিদ্যা দেবী ভান্ডারী। পার্লামেন্ট সদস্যদের সর্বোচ্চ 327 ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেসের প্রার্থী কুলবাহাদুর গুরুং পেয়েছেন 214 ভোট। শুধু রাজনীতি নয়, অন্যান্য সেক্টরেও এখন দেখা যাচ্ছে মেয়েদের। নেপালের প্রথম মুসলিম নারী আইনজীবী মোহনা আনসারি, তিনি দেশটির মানবাধিকার কমিশনের প্রধান। ইতিপূর্বে নেপাল সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র থাকলেও এখন তা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃত। এই ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যার দিক থেকে মুসলমানদের অবস্থান তৃতীয়। একদিন নেপালের সকল নারীদের জীবন বদলে যাবে যদি এভাবেই নিজের অধিকার তারা আদায় করতে পারে। কারণ কেউ কখনো কাউকে সাহায্য করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে নিজেই সাহায্য করে। বাধা আসবে, যে সেই বাধাকে জয় করতে পারবে সেই হবে আসল জয়। কি ঘুরে আসবেন নাকি একবার এই পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় টুরিস্ট কান্ট্রিতে? এই দেশের মূল সোর্স অফ ইনকামই আসে পর্যটনদের দ্বারা। যে দেশ এত বেশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সেই দেশে ঘুরে আসবেন নাকি একবার? আমার তো খুব ইচ্ছে আছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানেন, শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।